আমি তোমাদেরকে ক্লাস 12 চ্যাপ্টার 1 শীতল যুদ্ধ সম্বন্ধে তোমাদেরকে বলছি। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো। এর কিছু কোশ্চেন আনসার বলছি। তাহলে ক্লাস 12 চ্যাপ্টার 1 শীতল যুদ্ধ, পলিটিক্যাল সায়েন্সে শীতল যুদ্ধ। তোমরা সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে যখন দুটি রাষ্ট্র আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন দুটি সর্বাধিক ক্ষমতা সম্পন্ন দুটি রাষ্ট্রের মধ্যে যখন প্রতিযোগিতা বা দ্বন্দ্ব শুরু হয়, অর্থাৎ ক্ষমতার লড়াই নিয়ে তাদের মধ্যে একটা ঠান্ডা লড়াই হয়, তাদের মধ্যে প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি তৈরি হয়, যুদ্ধংদেহী মনোভাব তৈরি হয়, প্রতিযোগিতা হয়, একেই ঠান্ডা লড়াই বলা হয়। অর্থাৎ তারা অন্য কিছু সহযোগিতা করে না, অন্য রাষ্ট্রের প্রতি তারা অসহানুভূতি সম্পন্ন দৃষ্টিভঙ্গি দেখায় এবং তাদেরকে দুর্বল, মানে একে অন্যের প্রতি দুর্বল যাতে করতে পারে তার জন্য একটি রাষ্ট্র অপর রাষ্ট্রকে কোনো রকমের সুযোগ সুবিধা দেয় না, তাদের মধ্যে ঠান্ডা লড়াই হয়। অর্থাৎ এই যুদ্ধংদেহী একটা মনোভাব তৈরি হয়, যুদ্ধংদেহী আর প্রতিহিংসামূলক যে মনোভাব তৈরি হয় দুটি রাষ্ট্রের মধ্যে, একেই শীতল যুদ্ধ বলা হয়। এটা এবার এই যে শীতল যুদ্ধ হয়েছিল, এটা কেন গরম হয় না, অর্থাৎ এটা কেন যুদ্ধে দেখার নেয় না, তার কারণ হলো যে সেই সময় যে দুটি জোট হয়েছিল, একটা আমেরিকা, এটা হচ্ছে মানে আমেরিকা আর একটা সোভিয়েত রাশিয়া, এই দুটি জোট এবং তাদের যে মিত্রপক্ষ, আমেরিকার মিত্রপক্ষ রাষ্ট্রগুলি এগুলি আমেরিকাকে সমর্থন করে, আর যেগুলি হচ্ছে রাশিয়াকে কি বলে, সোভিয়েত ইউনিয়ন, এর যে মিত্র গোষ্ঠী যারা একে সমর্থন করে, দুটি মিলে একটা জোট তৈরি হয়। এই যে জোট, তাদের মধ্যে যে ঠান্ডা লড়াই হচ্ছে, তাদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিহিংসামূলক যে দুটি রাষ্ট্র দৃষ্টিভঙ্গি নিচ্ছে, সেটা ঠান্ডা এইভাবে তারা মানে নিজেদের মধ্যে যুদ্ধংদেহী মনোভাব রাখে এবং প্রতিদ্বন্দ্বিতায় নামে, কিন্তু কোনো গরম যুদ্ধ হয় না, অর্থাৎ সেরকম ভাবে কোনো ভয়ঙ্কর যুদ্ধ হয় না, কারণ তারা ভয়ঙ্কর যুদ্ধে জড়াতে চায়নি। কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পুরো চারিদিকে যে দাবানল জেলে ওঠে, চারিদিকে যে ভয়ঙ্কর পরিণতি হয় এবং সেই ভয়ঙ্কর পরিণতির জন্য যে ধ্বংসাত্মকমূলক কর্মকাণ্ড হয়, তার জন্য তারা গরম যুদ্ধে কেউ জড়াতেই চায়নি। এবার ছোট রাষ্ট্রগুলি কিভাবে বড় রাষ্ট্রগুলিকে সমর্থন করছে। ছোট রাষ্ট্রগুলি বড় রাষ্ট্রগুলিকে নানাভাবে তারা যে বড় রাষ্ট্রকে সমর্থন করে তাকে নানাভাবে সহায়তা করে, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সমরাস্ত্রের দিক থেকে তাদেরকে সৈন্য সামন্ত পাঠায় এবং সমরাস্ত্র, বিভিন্ন যুদ্ধের আগ্নেয়াস্ত্র, যুদ্ধাস্ত্রগুলি তাদেরকে দিয়ে তাদেরকে নানা রকম ভাবে সহায়তা করে, আর্থিক দিক থেকে, সামাজিক দিক থেকেও তাদেরকে সহায়তা করে এবং অর্থনৈতিক দিক থেকে অর্থাৎ কারিগরি বিদ্যা, শিল্প, কলা, প্রযুক্তি, সাংস্কৃতিক সকল দিক থেকে তারা বড় রাষ্ট্রগুলিকে সমর্থন করে। ছোট রাষ্ট্রগুলি কিভাবে এই আমেরিকা ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী রাষ্ট্রগুলিকে সাহায্য করে। ছোট রাষ্ট্রগুলি এই বড় রাষ্ট্রগুলিকে সাহায্য করে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, সকল বৌদ্ধিক সকল দিক থেকে তারা সাহায্য করে। অর্থাৎ এরা যে সমর্থন করে বড় রাষ্ট্রগুলিকে, রাজনৈতিক দিক থেকেও তারা সহায়তা করে এবং সামাজিক দিক থেকেও, সমাজতন্ত্রের দিক থেকেও তারা সহায়তা করে। তারা এদেরকে সৈনিক সামন্ত পাঠায় এবং শিল্পকলা, প্রযুক্তি, সংস্কৃতি সকল দিক থেকে সাহায্য করে, বৈদেশিক নীতি গ্রহণ করে এবং যুদ্ধাস্ত্রের যে উন্নত যে যুদ্ধাস্ত্রগুলি তাদেরকে সেইগুলি দ্বারাও তাদেরকে সহায়তা করে। শীতল যুদ্ধের গুরুত্ব সম্বন্ধে লেখো। অর্থাৎ শীতল যুদ্ধের ভূমিকা। শীতল যুদ্ধ হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দুটি সবথেকে শক্তিশালী রাষ্ট্র, যা বিশ্বের মধ্যে সবথেকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন, এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতি সৃষ্টি হয়, অর্থাৎ দুজনেই ক্ষমতার লড়াইয়ে প্রথম শ্রেণীতে যেতে যায় এবং তাদের মধ্যে যে ঠান্ডা লড়াই হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে যে যুদ্ধংদেহী মনোভাব হচ্ছে, প্রতিহিংসামূলক মনোভাব হচ্ছে, তারা নিজেদেরকে শত্রু বলে, উভয়কে শত্রু বলে মনে করছে এবং আমেরিকার কিছু রাষ্ট্র আমেরিকাকে সমর্থন করে, কিছু মার্কিন যুক্তরাষ্ট্রকে, এইভাবে যে জোট নিরপেক্ষ দুটি মেরুর সৃষ্টি হয়েছে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এইভাবে দুটি রাষ্ট্র ক্ষমতা নিজেদের প্রভাব দেখানোর ফলে এই শীতল যুদ্ধের সৃষ্টি হয়।
শীতল যুদ্ধের ফলাফল সম্বন্ধে বলো। শীতল যুদ্ধের ফলে দুটি সর্বাধিক শক্তিশালী রাষ্ট্রের সৃষ্টি হয়। একটির নাম একটি নাম আমেরিকা, যার কিছু মিত্রগোষ্ঠী আছে, আর একটি নাম হলো সোভিয়েত ইউনিয়ন, মানে সোভিয়েত রাশিয়া, যার কিছু মিত্রগোষ্ঠী আছে। এই উভয়ের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক মনোভাবের সৃষ্টি হয়, নেতিবাচক মনোভাবের সৃষ্টি হয়। উভয়ের প্রতি যে যুদ্ধমুখী মনোভাব হয়, প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিহিংসামূলক কার্যাবলী করে, অথচ সেটা ঠান্ডা লড়াই আকার নেয়। মিত্রগোষ্ঠী কাকে বলে? রাশিয়া এবং আমেরিকাকে যেসব রাষ্ট্রগুলি সমর্থন করে, অর্থাৎ আমেরিকার পক্ষে যে রাষ্ট্রগুলি, তারা আমেরিকার মিত্রগোষ্ঠী, এবং সোভিয়েত রাশিয়ার সমর্থনকারী রাষ্ট্রগুলিকে তাদের মিত্রগোষ্ঠী বলা হয়। জোট নিরপেক্ষতা কাকে বলে? এই যে জোট হয়েছে, অর্থাৎ বিশ্বের সর্বাধিক শক্তিশালী দুটি রাষ্ট্র, একটি হলো সোভিয়েত ইউনিয়ন, অপরটি হলো আমেরিকা। এটি সর্বাধিক দুটি শক্তিশালী রাষ্ট্র, এদের মধ্যে যে ক্ষমতার লড়াই হয়, এর ফলে যে দুটি জোট, অর্থাৎ আমেরিকার মিত্রগোষ্ঠী, তারা যেসব রাষ্ট্রগুলি আমেরিকার সমর্থন করে, সোভিয়েত রাশিয়ার সমর্থনকারী রাষ্ট্রগুলি, এই দুটি মিলে যে জোটের সৃষ্টি হয়, এই জোটের বাইরে যেই রাষ্ট্রগুলি থাকে, অর্থাৎ যারা এই দ্বন্দ্বের মধ্যে নামে না, এর থেকে সমদূরত্ব বজায় রাখে, তাদেরকে জোট নিরপেক্ষ বলা হয়। গোষ্ঠী নিরপেক্ষতা কাকে বলে? গোষ্ঠী নিরপেক্ষতা হলো, গোষ্ঠী নিরপেক্ষ আন্দোলন কাকে বলে? যেসব রাষ্ট্রগুলি এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হয়, অর্থাৎ যারা সমদূরত্ব বজায় রাখে, সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মতো ক্ষমতা সম্পন্ন দুটি রাষ্ট্র, যারা সর্বাধিক ক্ষমতার জন্য ঠান্ডা লড়াইয়ে লিপ্ত হয়েছে, এবং তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিহিংসামূলক এবং যুদ্ধমুখী মনোভাব যে সৃষ্টি হয়েছে, এবং এই জোট নিরপেক্ষ, এই যে দুটি শক্তিশালী জোট সমগ্র বিশ্বে, তখন তাদের মধ্যে যে ঠান্ডা লড়াই হচ্ছে, তার থেকে যেই রাষ্ট্রগুলি সমদূরত্ব বজায় রেখে এরা যে জোট নিরপেক্ষতার মাধ্যমে বিশ্বে শান্তি আনার চেষ্টা করে, তাকে জোট নিরপেক্ষতা বলা হয়। ভারত কিভাবে এই জোট নিরপেক্ষ, মানে গোষ্ঠী নিরপেক্ষতায় ভারত কিভাবে অংশগ্রহণ করেছিল? যখন শীতল যুদ্ধের ফলে দুটি শক্তিশালী দেশের মধ্যে সর্বাধিক ঠান্ডা লড়াই হয়, অর্থাৎ একে অপরের প্রতি যুদ্ধমুখী মনোভাব, প্রতিহিংসামূলক মনোভাব, একে অপরকে আক্রমণমূলক মনোভাব তৈরি হয়, তখন ভারত এর থেকে দূরে থাকে, সমদূরত্ব বজায় রাখে। ভারত শান্তিপূর্ণভাবে ভারতের সাম্যতা নীতি বজায় রাখার জন্য সচেষ্ট হয়, কারণ এবং ভারত এটাও লক্ষ্য দেখে যাতে শক্তিশালী উপনিবেশ থেকে যেসব রাষ্ট্রগুলি মুক্ত হয়েছে, তারা যাতে এই মানে গোষ্ঠীর মধ্যে, যে দুটি জোট তৈরি হয়েছে গোষ্ঠীর মধ্যে, তারা যাতে প্রতিদ্বন্দ্বিতা জড়িয়ে না পড়ে। জওহরলাল নেহরু পঞ্চশীল নীতি কি? পঞ্চশীল নীতি হলো যে 5টি আদর্শ নীতিকে জওহরলাল নেহরু মানে তৈরি করেছিলেন, মানে তার মতামতে যে 5টি নীতি মেনে নিতে হবে, তাকেই বলা হয় পঞ্চশীল নীতি। যেমন হলো, ভারত সবসময় নিজের রাষ্ট্রের শান্তি সাম্যতা বজায় রাখবে, অন্য রাষ্ট্রের গন্ডগোলের মধ্যে ভারত হস্তক্ষেপ করবে না, অন্যের আভ্যন্তরীণ ব্যাপারেও হস্তক্ষেপ করবে না, এবং নিজের সার্বভৌমত্ব বজায় রাখবে, নিজের সার্বভৌমত্ব মেনে চলবে ও বৈদেশিক নীতি গ্রহণ করবে। জওহরলাল নেহরু এই শীতল যুদ্ধের সময় কিভাবে ভারতের তিনি কিভাবে নেতৃত্ব দিয়েছিলেন? জওহরলাল নেহরু এমনভাবে নেতৃত্ব দিয়েছিলেন যাতে ভারত এই ঠান্ডা লড়াইয়ে, অর্থাৎ সোভিয়েত রাশিয়া ও আমেরিকা, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, এই দুটি সর্বাধিক শক্তিশালী রাষ্ট্রের মধ্যে যে ঠান্ডা লড়াই হয়, ভারত যাতে তার থেকে সমদূরত্ব বজায় রাখে ও বৈদেশিক নীতি গ্রহণ করে শান্তি সাম্যতা বজায় রাখতে পারে, এবং যাতে সদ্য শক্তিশালী উপনিবেশ থেকে মুক্ত হওয়া রাষ্ট্রগুলি নিজেদের সার্বভৌমত্ব বজায় রেখে শান্তিতে সহাবস্থান করতে পারে, ও এই গোষ্ঠীর মধ্যে এই যে দুটি জোট তৈরি হয়েছে, আমেরিকা ও সোভিয়েত রাশিয়া, এই দ্বন্দ্বের মধ্যে তারা জড়িয়ে না পড়ে, আভ্যন্তরীণ ঝামেলা জড়িয়ে না পড়ে, সেই দিকে জওহরলাল নেহরু নেতৃত্ব দেন। ভারত ও সোভিয়েত রাশিয়া শীতল যুদ্ধের সময় ভারত আর রাশিয়ার মধ্যে সম্পর্ক কেমন ছিল? ভারত দুটি যে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে ঠান্ডা লড়াই হয়, অর্থাৎ দুটি রাষ্ট্র যে নিজেদের সর্বাধিক ক্ষমতা দেখানোর জন্য, প্রথম শ্রেণীতে অবস্থান করার জন্য তারা যে ঠান্ডা লড়াইয়ে অবতীর্ণ হয়, অর্থাৎ তারা নিজেদের সর্বাধিক শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করে, এবং তাদের মধ্যে যে আভ্যন্তরীণ কলহ বিবাদ যে এবং যুদ্ধমুখী মনোভাব, প্রতিযোগিতামূলক, প্রতিদ্বন্দ্বমূলক, প্রতিহিংসামূলক যে মনোভাব দেখা দেয়, যা গরম যুদ্ধ বা ঠান্ডা যুদ্ধের আকারে যেটা বিশ্বে দুটি জোটে পরিণত হয়,
সেই সময়ে ভারত কোনো জোটের মধ্যে মানে দুটি যে গোষ্ঠী হয় ভারত, তার মধ্যে থেকে সমদূরত্ব বজায় রেখেও সোভিয়েত রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল। সোভিয়েত রাশিয়া ভারতকে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সামরিক সকল দিক থেকে সহায়তা করতে এবং ভারতও বৈদেশিক নীতি অনুযায়ী এই সোভিয়েত রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রেখেছিল। রাজনৈতিক দিক থেকেও সম্পর্ক ভালো ছিল, অর্থনৈতিক, সাংস্কৃতিক অর্থনৈতিক দিক থেকেও ভালো ছিল। এবং ভারতকে সোভিয়েত রাশিয়া বৈদেশিক নীতি অনুযায়ী ভারতের সৈন্য সামন্ত পাঠাবে। যখন যুদ্ধকালীন পরিস্থিতির সৃষ্টি হয় তখন সৈন্য সামন্ত পাঠায় এবং উন্নত সমরাস্ত্র দেয়। ভারতও সেই একই সহযোগিতা করে এবং অর্থনৈতিক দিক থেকে অর্থাৎ শিল্প, সংস্কৃতি, প্রযুক্তিবিদ্যা, কারিগরি উভয় দিক থেকেই উভয় দিক থেকে সোভিয়েত রাশিয়া এবং ভারতকে সহায়তা করে। ভারতও তেমন সহায়তা করে, এমনকি ভারতের মুদ্রা ব্যবস্থা সেইভাবে চলাচল না করায় বাণিজ্যিক নীতি অনুযায়ী সোভিয়েত রাশিয়া ভারতের মুদ্রাও নেয়। এইভাবে উভয়ের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। এখানে শেষ করছি। তোমরা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব দিয়ে দাও।